আসসালামু আলাইকুম। নার্সিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2021 সালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা যেটি হয়েছিল সেই পরীক্ষার সবগুলো প্রশ্ন অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সবগুলো এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে, তবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং একবার দেখলে আশা করি আপনাদের এই পড়াগুলো অনেকদিন মনে থাকবে, কারণ আমরা জানি যে গল্পের আকারে পড়লে যে কোনো পড়াই অনেকদিন মনে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে অরবিস কি? অরবিস আমরা জানি যে অরবিস হচ্ছে একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল, এটা একটা ইন্টারন্যাশনাল এনজিও। এই উড়ন্ত বা ফ্লাইং আই হসপিটালটি বাংলাদেশে কিন্তু এসেছিল প্রায় 10 বারের মতো গত 30 বছরে। এটা আসলে প্রতিষ্ঠিত হয় 1982 সালে। এই পর্যন্ত 1982 সাল থেকে এই পর্যন্ত 23 মিলিয়ন মানুষকে তারা সেবা দিয়েছে। তারা মূলত দরিদ্র এবং অসহায় মানুষদেরকে সেবা দিয়ে থাকে। বাংলাদেশে এই হসপিটালের প্রতিনিধি হচ্ছে ডাক্তার মনির আহমেদ। বাংলাদেশে শিশু মৃত্যুর হার কত? আমি স্ক্রিনটা একটু বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। বাংলাদেশে শিশু মৃত্যু হার হচ্ছে 23.67 প্রতি হাজারে। এই তথ্যটি কিন্তু অনেক সময় আবার চেঞ্জ হয়, আপনারা আপডেট তথ্যটি সবসময় আপনারা জানবেন। শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার, জন্মহার এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রতি বছর আপডেট রাখতে হবে, কারণ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী প্রত্যেক বছরে কিন্তু চেঞ্জ হয়। 1 বছর বা 2 বছর পরে পরে এটা চেঞ্জ হয় এই হিসাবটা। পুরুষের জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনটি প্রয়োজন? ভ্যাসেকটমি, আমরা জানি নরপ্লান্ট, টিউবেকটমি, কপারটি এগুলো হচ্ছে মূলত মেয়েদের। যক্ষ্মা রোগের প্রতিষেধকের নাম কি? বিসিজি টিকা। মহিলাদের কত বছর নিচে বাচ্চা নিলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে? এটা হচ্ছে 18 বছর নিচে বাচ্চা নিলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। এই জন্য বাংলাদেশে 18 বছরের নিচে বিয়ে করা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। ব্যাট শুরু হলে কি করা উচিত নয়? ক্ষত স্থানে অতিরিক্ত আর্দ্রতা রাখা। আর্দ্রতা মানে হচ্ছে স্যাঁতসেঁতে বা ভেজা রাখা। আপনি যদি জায়গাটা ভেজা রাখেন, যেখানে বেড শুরু হয়েছে এই বেডশুটটা আরো বেড়ে যেতে পারে, এই জন্য জায়গাটা শুকনো রাখতে হয়। একটোপিক প্রেগন্যান্সি সবচেয়ে বেশি কোথায় হয়? এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব হয়ে থাকে। ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের নাম কি? ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? হেনরি ডুরান্ট। আপনারা রেড ক্রস সম্পর্কে আরো কতগুলো তথ্য জেনে নিতে পারেন, যেমন রেড ক্রস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1863 সালে। এটা কোথায়, হেডকোয়ার্টার কোথায় বা কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। এটা কিন্তু রেড ক্রস কিন্তু নোবেল পুরস্কারও কিন্তু পেয়েছিল তাদের এই কর্মকাণ্ডের বা কার্যক্রমের জন্য। আপনারা সেই তথ্যগুলো জেনে নিন। যক্ষ্মা রোগের ইনফরমেশন প্রাদুর্ভাবে কমিউনিটিতে রোগীর কি পরীক্ষা করা হয়? টিউবারকুলিন টেস্ট। শক্তভাবে প্লাস্টার করার ফলে কোন জটিলতা হতে পারে? শক্তভাবে প্লাস্টার করা কিংবা সাপে কামড় দিলে কিন্তু অনেকে পা শক্ত করে বেঁধে রাখে। এই শক্ত করে বেঁধে রাখলে কিন্তু পায়ে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয় না, অনেক সময় জায়গাটা ফুলে যায়, জায়গাটাতে পচন ধরে। অনেক সময় এই অঙ্গ বা হাত বা পা কেটে ফেলে দিতে হয় বা অ্যাম্পুটেশন করতে হয়। এই সমস্যাটাকে বলা হয় কম্পার্টমেন্ট সিনড্রোম। অবস্ট্রাকটিভ জন্ডিসের রোগীকে নিচের কোন ভিটামিন দেওয়া হয়? ভিটামিন কে। গ্লাসকোমা স্কেলে নিচের কোনগুলো পর্যবেক্ষণ করতে হয়? চোখ, বাকশক্তি এবং নড়াচড়ার ক্ষমতা। আমরা নার্সিং এ পড়েছিলাম কি যে আই এরপর হচ্ছে ভার্বাল রেসপন্স, আই রেসপন্স, ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স। এই রেসপন্সগুলো যদি রোগী ঠিক মতন করে তাহলে সে মোটামুটি সুস্থ, আর যদি একেবারেই না করে তাহলে সর্বনিম্ন স্কোর হচ্ছে আই রেসপন্স 1, ভার্বাল রেসপন্স 1, মোটর রেসপন্স বা নড়াচড়ার ক্ষমতা সর্বনিম্ন হচ্ছে 1, মানে সর্বনিম্ন স্কোর হচ্ছে 3, সর্বোচ্চ স্কোর হচ্ছে 15। আচ্ছা, ইপিআই টিকাদান কর্মসূচিতে নিচের কোনটি নেই? কোন টিকাটা আসলে দেওয়া হয় না ইপিআই শিডিউলে? ইপিআই মানে কি? এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটা হচ্ছে সিফিলিস, বাকি সবগুলো হচ্ছে ইপিআই এর অন্তর্ভুক্ত। আপনাদেরকে বলি, যে কোনো চাকরি পরীক্ষা, বিশেষ করে নার্সিং এর চাকরি পরীক্ষা কিন্তু ইপিআই শিডিউল থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এটা সম্পর্কে আপনারা বিস্তারিত অবশ্যই জানবেন। আমি চেষ্টা করব ইপিআই নিয়ে একটা ভিডিও আলাদা করে তৈরি করার। প্রসব পরবর্তী জটিলতা কোনটি? এটা হচ্ছে পোস্টপার্টাম হ্যামোরেজ। অতিরিক্ত রক্তক্ষরণ হয় অনেক সময় বাচ্চা জন্মগ্রহণ করার পরবর্তী 1 দিনের মধ্যে
এই অতিরিক্ত রক্তক্ষরণের মধ্যে মাধ্যমে রোগীর অবস্থা খারাপ হতে পারে, মায়ের অনেক সময় মৃত্যু হয়। এই পোস্টপার্টাম হেমোরেজ অনেক সময় পরবর্তী একদিনের মধ্যে না হয়ে পরবর্তী সর্বোচ্চ 12 সপ্তাহ পর্যন্ত, 12 সপ্তাহ পরেও হতে পারে। এবং এটা বলা হয় 100 জনের মধ্যে 1 থেকে 5 জনের এটা এই সমস্যাটা হয়। এটা খুবই ক্রিটিক্যাল একটা সমস্যা, রোগী মারা যেতে পারে অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণ। কোনটি নন ভার্বাল কমিউনিকেশন? আমরা কমিউনিটি নার্সিং এ পড়েছিলাম ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল হচ্ছে মুখে কথা বলা, হাতে লিখে কোনো কিছু প্রকাশ করা, আর নন ভার্বাল মানে হচ্ছে চোখের ভাষায় বোঝানো বা ইশারা ইঙ্গিতে বোঝানো। এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। যারা কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিতে বোঝায়, এটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেওয়া উচিত? অবশ্যই পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে। সংকটকালীন হরমোন বলা হয় কোনটিকে? অ্যাড্রিনালিন। আমরা জানি যে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন, কর্টিসল, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন এই হরমোনগুলো রিলিজ হয়। এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের শরীরে যে দুটো কিডনি থাকে, কিডনির ঠিক উপরের অংশে এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থাকে। এখান থেকে অ্যাড্রিনালিন হরমোনটা রিলিজ হয়। এটাকে বলা হয় সংকটকালীন হরমোন। নবজাতকের ওজন কত এর কম হলে লো বার্থ ওয়েট বেবি বলা হয়? 2.5 কেজি বা 2.5 কেজি। কোনটি প্রাইমারি হেলথ কেয়ারের উপাদান নয়? রিপ্রোডাক্টিভ। স্বাভাবিক ফিমেল পেলভিসের ধরন কোনটি? গাইনোকয়েড। হৃদপেশি কি ধরনের মাংসপেশি? হৃদপেশি হচ্ছে মিক্স টিস্যু দ্বারা গঠিত হয়, কারণ এখানে কার্ডিয়াক টিস্যু থাকে, স্কেলেটাল টিস্যু থাকে, অনেক সময় সফট টিস্যু থাকে। শিশুদের ডায়রিয়ার জন্য কোনটি দেয়? রোটা ভাইরাস। ফুসফুসের বহি আবরণের নাম কি? প্লিউরা। সাবকিউটানাসলি হেপারিন ইনজেকশন প্রয়োগের সময় কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে সতর্ক থাকতে হয়। এটা হচ্ছে রক্তপাত। আমরা জানি হেপারিন প্রয়োগ করলে রক্ত পাতলা হয়ে যায়, রক্তপাতের ঝুঁকি থাকে। মেজর অপারেশনের পূর্বে কমপক্ষে কত ঘন্টা না খেয়ে থাকতে হয়? 12 ঘন্টা। কোন রোগের কারণে চোখের সাদা অংশ অথবা স্ক্লেরা হলুদ হয়ে যায়? এটা হচ্ছে জন্ডিস। ইন্ট্রাওকুলার প্রেসার পরিমাপ করাকে কি বলা হয়? টোনোমেট্রি। জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষার বহুল ব্যবহৃত পদ্ধতি কোনটি? প্যাপ স্মিয়ার টেস্ট। অ্যাসেপটিক টেকনিক হচ্ছে ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান যারা হসপিটালে অথবা ল্যাবে কাজ করে, আমরা সাধারণত প্যাথোজেন থেকে বাঁচার জন্য যেসব টেকনিক ফলো করি সেগুলোকে বলা হয় মূলত অ্যাসেপটিক টেকনিক। এখানে হচ্ছে অ্যাসেপটিক টেকনিকের অতি গুরুত্বপূর্ণ হচ্ছে হাত ধোয়া, অর্থাৎ হাত পরিষ্কার রাখা। বাচ্চাকে জন্মের কত সময়ের মধ্যে মায়ের বুকের দুধ দিতে হয়? জন্মের পরপরই। এটা আমরা অনেকে ভুল করি। জন্মের পরপরই অনেকে মায়ের যে শাল দুধ আছে অনেকে এটা ফেলে দেয়, এটা উচিত নয়। অবশ্যই শাল দুধ খাওয়ানো উচিত জন্মের পরপরই। কোনটি পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতি? এটা হচ্ছে টিউবেক্টমি, আর বাকি যে ইমপ্লান্ট, কপারেটিভ খাবার বলি এগুলো হচ্ছে অস্থায়ী পদ্ধতি। টিউবেক্টমি বলতে আমরা কি বুঝি? টিউবেক্টমি হচ্ছে একটা অপারেশনের মাধ্যমে ফ্যালোপিয়ান টিউবটাকে ব্লক করে দেওয়া হয়, যাতে করে ওভারি থেকে ডিম্বাণু যাতে ইউটেরাসে আসতে না পারে। এই পদ্ধতিটার নাম হচ্ছে টিউবেক্টমি। থ্যালাসেমিয়া কি ধরনের রোগ? এটা হচ্ছে পারিবারিক বা বংশগত। ইডিডি অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি গণনা করা হয় কবে থেকে? এটা হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়েশনাল ডেট যেটা থাকে সেই ডেট থেকে 9 মাস এবং 9 মাস 7 দিন পর হচ্ছে একটা এক্সপেক্টেড ডেট দেওয়া হয় ডেলিভারির জন্য, একটা আনুমানিক ডেট দেওয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনায় কয়টি রঙের পাত্র ব্যবহার করা হয়? সাধারণত আমাদের দেশে 4টি পাত্র ব্যবহার করা হয়: কালো রঙের, হলুদ রঙের, সবুজ রঙের এবং লাল রঙের। সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? এটা হচ্ছে অটোক্লেভ। এখন অটোক্লেভ কত ডিগ্রি সেলসিয়াসে করা হয় এটাও পরীক্ষা আসতে পারে, যেমন 121 ডিগ্রি সেলসিয়াস থেকে 134 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে করতে হয়। এটা যদি ফারেনহাইটে হিসাব করেন তাহলে 250 ডিগ্রি ফারেনহাইট থেকে 273 ডিগ্রি ফারেনহাইটে এটা জীবাণুমুক্ত করতে হয়। এখন আমি যদি 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অটোক্লেভ করি তাহলে মিনিমাম 15 মিনিট করতে হবে, আর যদি 134 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করি তাহলে মিনিমাম 3 মিনিট ধরে অটোক্লেভ করতে হবে।
এক মাসের কম বয়সী বাচ্চাদের জন্য ক্যানোলার সাইজ কত? ক্যানোলার সাইজ নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও তৈরি করবো যাতে করে আপনাদের সহজে বুঝতে সুবিধা হয়। সাধারণত 1 মাসের বাচ্চাদের জন্য 24G অর্থাৎ হলুদ রঙের যে ক্যানোলা পাওয়া যায় সেটা করা হয়। আর 22G হচ্ছে এগুলো হচ্ছে উপরের এগুলো হচ্ছে অ্যাডাল্টের জন্য, 22G হচ্ছে নীল রঙের, 20G হচ্ছে গোলাপি কালারের, তারপর 18G হচ্ছে সবুজ কালারের হয়ে থাকে। সিভিয়ার অ্যানাফাইল্যাক্সিসের তাৎক্ষণিক চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? অ্যাড্রিনালিন। সিভিয়ার অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে সিভিয়ার অ্যালার্জিক যে রিঅ্যাকশনটা হয় তখন এই অ্যাড্রিনালিন ইনজেকশনটা দেওয়া হয়। ইন্টারডার্মালে কোন ভ্যাকসিনটা দেওয়া হয়? বিসিজি এই ভ্যাকসিনটা দেওয়া হয়। স্ট্রোক হলে রোগীকে কোন পজিশনে রাখতে হয়? স্ট্রোক হলে সাধারণত ল্যাটারাল পজিশনে অর্থাৎ এক পাশে কাত করে রাখতে হয়। আমি এই পজিশন নিয়ে এটা যদি একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে পড়ে এটা শুধু বলে বোঝানো সম্ভব না, আমি একটা আলাদা করে ক্লাস তৈরি করব কোন রোগীকে কোন পজিশনে রাখতে হয় বা কোন পজিশন দেখতে কীরকম সেটা আমি ছবির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি তখন খুব ইজিলি বুঝতে পারবেন। নসোকোমিয়াল ইনফেকশনের উৎস কোনটি? এক্ষেত্রে বলে রাখি নসোকোমিয়াল ইনফেকশন হচ্ছে সাধারণত রোগী যখন হসপিটালে আসে চিকিৎসার জন্য এসে নতুন কোনো ইনফেকশনে সে যদি আক্রান্ত হয় হসপিটাল এরিয়াতে অর্থাৎ এই হসপিটাল এনভায়রনমেন্টে যদি সে নতুন কোনো ইনফেকশনে আক্রান্ত হয় সেটা হতে পারে ডাক্তার নার্সের মাধ্যমে, হতে পারে ওয়ার্ড বা ক্লিনারের মাধ্যমে। এটাকে বলা হয় নসোকোমিয়াল ইনফেকশন। অর্থাৎ যেমন আপনি ফ্র্যাকচার রোগী, আপনি হসপিটালে আসলেন একটা প্লাস্টার করার জন্য কিংবা অপারেশন করার জন্য, আসার পর আপনি নতুন কোনো একটা ডিজিজ আক্রান্ত হলেন সেটা ডাক্তার বা নার্সের মাধ্যমে। যেমন যদি আমি একটা পেশেন্টকে টাচ করি, আমি তারপরে যদি হ্যান্ড ওয়াশ না করি আরেকটা রোগীকে টাচ করি, এরকম করে কিন্তু আমার মাধ্যমে বিভিন্ন রোগ কিন্তু ছড়াতে পারে। এটাকে বলা হয় নসোকোমিয়াল ইনফেকশন। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াকে কি বলে? হাইপোক্সেমিয়া। ক্রস ইনফেকশন প্রতিরোধে ব্যবহৃত কৌশলটি কি নামে পরিচিত হয়? ব্যারিয়ার নার্সিং। রোগীকে ওষুধ খাওয়ানোর পর নার্স কখন সেটা ডকুমেন্টেড করবেন? অবশ্যই সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ। ক্যালসিয়ামের প্রধান উৎস কি? ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ। দুধের মধ্যে হচ্ছে প্রায় 100 গ্রাম মিল্ক বা দুধের মধ্যে 125 গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। কোন গ্রুপের রক্তদাতাকে সার্বজনীন রক্তদাতা বলা হয়? এটা হচ্ছে ও পজিটিভ। যদি বলা হয় রক্তদাতা সার্বজনীন রক্তদাতা তাহলে হচ্ছে ও গ্রুপ, আর যদি বলা হয় সার্বজনীন রক্তগ্রহীতা তাহলে বলা হবে এবি গ্রুপ। জেরোথেলমিয়া রোগ কোথায় হয়? জেরোথেলমিয়া হচ্ছে একটি চোখের ইনফেকশন রোগ। চোখের কর্নিয়া হচ্ছে শুকিয়ে যায় আস্তে আস্তে এবং পরবর্তীতে অন্ধ হয়ে যাওয়ার সুযোগ থাকে। এই জন্য সবসময় ভিটামিন এ যুক্ত খাবার খাওয়া উচিত। MS ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি এই মুহূর্তে আপনাদেরকে যেখানে আমি এই টাইপ করে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে, এটাই হচ্ছে MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশন। অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের টাইপ কোনটি? এটা হচ্ছে নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর। 1000 মিলি আইভি ফ্লুইড 8 ঘন্টায় দিতে হলে প্রতি মিনিটে কত ফোঁটায় দিতে হবে? এই ক্যালকুলেশনটি কিভাবে করতে হয়? এটা খুবই সহজ একটি ক্যালকুলেশন। আপনারা আমাদের যে নার্সিং ইউটিউব চ্যানেল আছে নার্সিং ক্লাসরুম, এখানে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আর তারপর আমি একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে এরকম যদি প্রশ্ন কখনো আসে তাহলে এখানে যত ml থাকবে 1000 থাকতে পারে, 1500 থাকতে পারে বা 500 থাকতে পারে, এটার সঙ্গে গুণ করবেন হচ্ছে ড্রপস, অর্থাৎ কত ড্রপসে 1 ml। আমরা জানি 15 ড্রপসে 1 ml, এটার সাথে 15 গুণ করবেন, অর্থাৎ 15 দিয়ে 1000কে গুণ করবেন, 15000 হবে। এই 15000কে ভাগ করবেন হচ্ছে মিনিট দিয়ে, অর্থাৎ সময় দিয়ে। এখানে যেহেতু 8 ঘন্টা আছে, এই 8-এর সাথে 60 মিনিটে 1 ঘন্টা, এটাকে মিনিটে কনভার্ট করবেন, 60 দিয়ে গুণ করলে হয় কত? 480 মিনিট। এই 15000কে 480 দিয়ে ভাগ করলে হয় 30 বা 30 পয়েন্ট সামথিং হতে আসতে পারে। এরকম করে সহজে আপনারা বের করে ফেলতে পারেন। রক্ত দেওয়ার সময় পার্শ্ব প্রতিক্রিয়া হলে দ্রুত কি করতে হবে? অবশ্যই সঙ্গে সঙ্গে রক্ত দেওয়া বন্ধ করতে হবে, তারপর ডাক্তারকে ইনফর্ম করতে হবে। ওপেন ফ্র্যাকচার রোগীর জন্য নিম্নের কোন নার্সিং ম্যানেজমেন্টটি প্রয়োজন? এটা হচ্ছে চিকিৎসা শুরু করার আগে রক্ত পড়া বন্ধ করতে হবে। শিশু জন্মের কত মাস পর্যন্ত বুকের দুধ দেওয়া উচিত? 6 মাস। অজ্ঞান রোগীকে মাউথ কেয়ার দেওয়ার সময় কোন পজিশনে রাখতে হবে? অবশ্যই ল্যাটারাল পজিশনে, অর্থাৎ এক পাশে।
কাত করে রাখতে হবে, না হলে যদি আপনি সুপাইন পজিশনে রেখেই মাউথ কেয়ার দেওয়া শুরু করেন তাহলে দেখবেন যে ময়লাগুলো তার পেটে চলে যাবে। একজন স্বাভাবিক সুস্থ মহিলা গর্ভকালীন সময়ে গড়ে কত কেজি ওজন বাড়তে পারে? 12 কেজি। অপারেশন থিয়েটারে রোগী পাঠানোর পূর্বে কোন কাজটি অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব? সেটা হচ্ছে লিখিত সম্মতি নেওয়া। প্যালিয়েটিভ কেয়ার কি? প্যালিয়েটিভ কেয়ারটা হচ্ছে মৃত্যু পথযাত্রী রোগীর জীবনের শেষ দিকের যে স্বাস্থ্য সেবাটা দেওয়া হয় এটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার নিয়ে যদি আপনারা ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন ট্রেনিং করতে চান বা অনলাইন কোর্স করতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব, যাতে সহজে আপনারা এই কোর্সটি করতে পারেন। কোনটি অবজেক্টিভ ডাটা? শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট। যেমন সাবজেক্টিভ ডাটা হচ্ছে সরাসরি আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি বা আপনি কোথায় থাকেন, এটা আপনি যে আনসারটা দেবেন সেটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা। আর অবজেক্টিভ ডাটা হচ্ছে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে বা আমাকে পরিমাপ করতে হবে। যেমন আপনার গায়ের জ্বর কত, 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু আপনি বলতে পারবেন না বা আমিও দেখে বুঝতে পারবো না, এটা অবশ্যই পরিমাপ করে বের করতে হয়। এগুলোকে বলা হয় অবজেক্টিভ ডাটা। প্যান্ডেমিক বলতে কি বোঝায়? প্যান্ডেমিক সম্পর্কে আশা করি আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে করোনা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে। যে রোগটা সারা বিশ্বে ছড়িয়ে যায় সেটাই হচ্ছে প্যান্ডেমিক বলা হয়। এই বিশ্বের মধ্যে হচ্ছে প্যান্ডেমিক। স্বাস্থ্য খাতে সবচেয়ে সংবেদনশীল সূচক কোনটি? এটা হচ্ছে শিশু মৃত্যু হার। রোগীকে অক্সিজেন দিতে সবচেয়ে কার্যকর ডিভাইস কোনটি? অক্সিজেন টিউব। বেডসাইড টেস্ট ফর ইউরিনারি অ্যালবুমিন, এটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। আইসিএন মানে কি? আইসিএন মানে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস। মেটাপ্যারাডিজম অফ নার্সিং হিসেবে স্বীকৃত কোনটি? এটা হচ্ছে পার্সন, এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড নার্সিং। কয়েকটি রোগী একসঙ্গে বা একসাথে একই ওয়ার্ডে ভর্তি হলে কোন রোগীটির প্রাধান্য আগে দিতে হবে? অবশ্যই যে রোগীটির ক্রিটিক্যাল কন্ডিশন, অর্থাৎ এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে তীব্র শ্বাসকষ্ট, এই রোগীটাকে আপনারা প্রায়োরিটি বেশি দিবেন। কোনটি মানব দেহের জন্য খারাপ কোলেস্টেরল? এইচডিএলটা হচ্ছে ভালো কোলেস্টেরল আর এই এলডিএলটা হচ্ছে খারাপ কোলেস্টেরল। ডেঙ্গু জ্বরে শরীরে কি ঘটে? ডেঙ্গু জ্বর হলে শরীরে ব্লাডে হচ্ছে প্লাটিলেট কমে যায়। একজন রোগী চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার? তার অবশ্যই রোগীর গোপনীয়তা রক্ষা করা। কোয়াশিকর রোগ কিসের অভাবে হয়? আমরা জানি কোয়াশিকর রোগটি মূলত হয়ে থাকে প্রোটিনের অভাবে। শরীরে যখন প্রোটিনের অভাব হয় দেখবেন যে বাচ্চাদের, ম্যাক্সিমাম বাচ্চাদের এটা বেশি হয়, এটা হচ্ছে একটা সিভিয়ার ম্যালনিউট্রিশন। বাচ্চাদের দেখবেন যে পেটটা ফোলা থাকে, একটু পেট ফোলা থাকে, বাট হাত পা চোখ মুখ একদম শুকিয়ে চিকন হয়ে যায়, মনে হচ্ছে যে শরীরে কোনো মাংস নেই, এরকম হলে এটাকে মনে করবেন কোয়াশিকর, অর্থাৎ প্রোটিন, যেটা প্রোটিনের ঘাটতির কারণে যেটা হয়। আর আরেকটা রোগ আছে সেটা হচ্ছে মেরাসমাস। মেরাসমাসটার রোগটা হচ্ছে সাধারণত প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের অভাবে যেই রোগটা হয় সেটা হচ্ছে মেরাসমাস। মেরাসমাস দেখবেন যে একদম শুকনো থাকবে, একদম চিকন থাকবে, মানে সে দাঁড়াতেই পারবে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। ব্রেস্টে ফিড স্বাভাবিক তাপমাত্রায় কতক্ষণ ভালো থাকে? এটা হচ্ছে 6 ঘন্টা। সার্ভিক্স ডাইলেটেশন কত সেন্টিমিটার হলে পার্টোগ্রাফ শুরু করা যায়? 4 সেন্টিমিটার। ব্লাড গ্যাস অ্যানালাইসিস করার জন্য কোন ব্লাড দরকার? এটা হচ্ছে আর্টারিয়াল রক্ত বা ব্লাড। নিচের কোন অংশটাতে আইএম ইনজেকশন দেওয়া হয় না? এটা হচ্ছে অ্যাবডোমেন। অ্যাবডোমেনে আমরা জানি কোনো ইন্টারমাসকুলার ইনজেকশন দেওয়া হয় না। করোনার আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার পদ্ধতিকে বলা হয় কন্ট্রাক্ট ট্রেসিং, অর্থাৎ করোনা রোগীর আশেপাশে যারা ছিল বা কন্ট্রাক্টের মধ্যে যারা ছিল তাদেরকে ট্রেস করা বা বের করা, খুঁজে বের করা, এটাকে বলা হয় কন্ট্রাক্ট ট্রেসিং। হেপারিন এর অ্যান্টিডোট কি? এটাকে বলা হয় প্রোটামিন সালফেট। ইনফ্যান্সি পিরিয়ড কোনটি? 0 থেকে 1 ইয়ার। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? এটা আপনারা সবাই জানেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 0.9% সোডিয়াম ক্লোরাইড কি অনুপাত, ক্লোরাইড কি অনুপাতে থাকে? এটা আইসোটোনিক। রেসপিরেটরি ফেলিওর রোগীর জন্য কোন টেস্টটি সঠিক নয়? এটা হচ্ছে ইটিটি। ইটিটি মানে কি? ইটিটি মানে হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। যে টেস্টটা করলে সহজে বোঝা যায় যে সে কতক্ষণে এক্সারসাইজ করতে পারে। এই ধরনের রেসপিরেটরি ফেলিওর রোগী কিন্তু কখনোই এই ধরনের টেস্ট করানো যাবে না, এটা এই জন্য এটাই উত্তর, সঠিক উত্তর। বাইপাস সার্জারিতে কোন ভেইনকে ব্যবহার করা হয়? এটা হচ্ছে গ্রেট সেফানাস ভেইন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে? এটা হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে হচ্ছে।
শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয় কত সালে? এটা হচ্ছে 1969 সালে। এটা বর্তমান যে রেসকোর্স কি বলে সোহরাওয়ার্দী উদ্যান, অতীতে যেটাকে বলা হতো রেসকোর্স ময়দান, এখানে ছাত্র নেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল 1969 সালে। বাংলাদেশে মুজিব বর্ষ পালিত হয় কত সালে? 2020 এবং 2021 সাল। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশে কয়টি সাব সেক্টর? আপনারা সবসময় প্রশ্নে খেয়াল রাখবেন, যদি বলা হয় শুধু কয়টি সেক্টর ভাগ করা, তাহলে 11টি। যদি বলা হয় কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়, সেটা হচ্ছে 64টি। মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরে ছিল? এটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে ছিল হচ্ছে কুষ্টিয়া, যশোর, আরো কতগুলো অঞ্চল নিয়ে এই 8 নম্বর সেক্টরটি গঠিত হয়েছিল। 7ই মার্চ ভাষণ কিসের ইঙ্গিত দিয়েছিল? স্বাধীনতার পূর্ববর্তী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? এটা হচ্ছে জীবন থেকে নেওয়া। আপনারা এই সবগুলো সিনেমায় দেখার চেষ্টা করবেন। একবার সিনেমা দেখে ফেললে পরবর্তীতে যে কোনো প্রশ্ন আসুক আপনার সহজেই আপনার আনসার দিতে পারবেন। বাংলাদেশের জাতীয় শিশু দিবস পালিত হয় কত তারিখে? এটা হচ্ছে 17ই মার্চ, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই তারিখে জন্মগ্রহণ করেছিল 17ই মার্চ, এই তারিখটাকে শিশু দিবস হিসেবে পালিত হয়। কোন সাল থেকে 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিবস জাতীয়ভাবে পালন করা শুরু হয়েছিল? 2021। বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস নভেম্বরের কত তারিখে পালন করা হয়? 21 তারিখে। বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কত সালে উৎক্ষেপণ করা হয়? 2018 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। এই অসমাপ্ত আত্মজীবনী থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, অথবা শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আপনারা যদি এই বইটা পড়েন তাহলে অনেক তথ্য কিন্তু আপনারা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি উপাধি ভূষিত করেন কারা? এটা হচ্ছে চ্যানেল 4 নিউজ। এটা একটা টিভি চ্যানেল, যুক্তরাজ্য বা লন্ডন থেকে এটা সম্প্রচার হয়। এই টিভি চ্যানেলটাই মূলত এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য যে মানবতা দেখিয়েছিলেন আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ওনাকে এই মাদার অফ হিউম্যানিটি উপাধি দেওয়া হয়। মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত? এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব প্রাপ্ত হয়েছিলেন? এটা হচ্ছে ডাক্তার সেতারা বেগম। উনি ছাড়াও কিন্তু আরো একজন বীর প্রতীক ছিল মুক্তিযুদ্ধের, মহিলা বীর প্রতীক, ওনার নাম হচ্ছে তারামন বিবি। কোন বাংলাদেশি চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কার লাভ করেন? এটা হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা 71 দিনগুলি রচিত থাকে। 71 দিনগুলি এই বইটা অবশ্যই আপনারা পড়বেন। এটা হচ্ছে জাহানারা ইমামের লেখা। জাহানারা ইমাম কিন্তু খুবই একজন শিক্ষিত লোক ছিলেন। উনি মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আমেরিকা থেকে তিনি ডিগ্রি নিয়ে আসেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। ওনার হাজবেন্ড ছিলেন একজন ইঞ্জিনিয়ার। ওনার ছেলে অর্থাৎ শাফি বড় ছেলেকে টর্চার করে মেরে ফেলে পাকিস্তানিরা অফার দিয়েছিল যে শাফি তুমি বলো তোমার বন্ধুদের নাম বলে তোমাকে ছেড়ে দিব। শাফি কিন্তু স্কলারশিপ পেয়ে আমেরিকায় না গিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধ করার জন্য বাংলাদেশে থেকে গিয়েছিল। এই যে আত্মত্যাগ তৎকালীন সময় 1971 সালের যে বিভীষিকাময় যে দিনগুলোর বর্ণনা আপনারা পাবেন, এটা আপনারা অনেক কিছু জানতে পারবেন তৎকালীন সময়। কত সালের মধ্যে বাংলাদেশ এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জন করবে? এটা হচ্ছে 2030 সালে। যে 17টি গোল আছে এসডিজির, এটা হচ্ছে 2030 সালে লক্ষ্যমাত্রা অর্জন করবে। সম্প্রতি কোন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উন্মোচন করা হয়? এটা হচ্ছে পটুয়াখালী। এই হচ্ছে আজকের এই লেকচার ক্লাসটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা সবার সঙ্গে শেয়ার করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে বা পরবর্তীতে কোন ভিডিওটি চান কোন টপিকের উপর, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।